ভাবা যায় যে শেখ হাসিনা একসময় তারেক রহমানের নামটিও সহ্য করতে পারতেন না, আজ সেই শেখ হাসিনার পরিবারের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে খোদ তারেক রহমানের সিদ্ধান্তের ওপর। কি নির্মম পরিহাস, যেই ধানমন্ডি ৩২ নম্বর থেকে একসময় তারেক রহমানকে নিশ্চিহ্ন করার নীল নকশা আঁকা হতো, আজ সেই পরিবারের সন্তানদের রাজনীতিতে ফেরার টিকিট মিলছে তারেক রহমানের হাত ধরেই। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাফ বলে দিয়েছেন, জনগণ চাইলে শেখ হাসিনার সন্তানরাও রাজনীতিতে ফিরতে পারেন। অর্থাৎ আওয়ামী লীগকে এক প্রকার গ্রিন সিগন্যালই দিয়ে দিলেন বিএনপির এই শীর্ষ নেতা। এখন প্রশ্ন হলো, হঠাৎ কেন এত উদারতা, কেন চরম শত্রুর প্রতি এই নমনীয়তা? জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যখন আওয়ামী লীগের অস্তিত্ব সংকটে, তখন তারেক রহমানের এই ইনক্লুসিভ রাজনীতির বার্তাটি এক সুগভীর মাস্টার স্ট্রোক। রয়টার্সের বিশেষ প্রতিনিধি যখন তাকে প্রশ্ন করলেন, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বা মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল বিদেশ থেকে ফিরে রাজনীতিতে যুক্ত হতে পারবেন কিনা, তখন তারেক রহমান আবেগের বশবর্তী হয়ে কোনো প্রতিশোধ পরায়ণ উত্তর দেননি। তিনি বিষয়টি সম্পূর্ণ ছেড়ে দিয়েছেন বাংলাদেশের জনগণের আদালত ওপর। তার স্পষ্ট উচ্চারণ, যদি কাউকে মানুষ গ্রহণ করে, যদি সাধারণ মানুষ তাদের স্বাগত জানায়, তবে যে কারোরই রাজনীতি করার অধিকার রয়েছে। এই একটি বাক্যের মাধ্যমে তিনি নিজেকে একজন প্রতিহিংসাপরায়ণ নেতার বদলে একজন গণতান্ত্রিক এবং দূরদর্শী রাষ্ট্রনায়ক হিসেবে প্রতিষ্ঠিত করলেন। তিনি বুঝিয়ে দিলেন, ব্যক্তিগত আক্রোশ দিয়ে রাষ্ট্র চলে না, রাষ্ট্র চলে আইনের শাসন ও জনমতের ওপরে। তার এই বক্তব্যে শেখ হাসিনা বা তার পরিবারের প্রতি সহানুভূতির চেয়ে নিজের রাজনৈতিক উচ্চতা এবং আত্মবিশ্বাসী বেশি ফুটে উঠেছে। তারেক রহমানের এই বক্তব্যের পেছনের আসল কারণ বুঝতে হলে বুঝতে হবে বাংলাদেশের বর্তমান রাজনীতিকে। সাধারণ মানুষ মনে করতে পারে এটি বিএনপি নেতার মহানুভবতা, কিন্তু এর নেপথ্যে রয়েছে নিরেট ভোট ব্যাংকের হিসাব নিকাশ। বর্তমানে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে সাংগঠনিকভাবে অত্যন্ত শক্তিশালী অবস্থানে রয়েছে জামায়াতে ইসলামী। গত ১.৫ দশকে আওয়ামী লীগের শাসনামলে জামায়াত যতটা কোণঠাসা ছিল, ৫ আগস্টের পর তারা ঠিক ততটাই দাপটের সাথে ফিরে এসেছে এবং মাঠ দখলে বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে। এই পরিস্থিতিতে জামায়াতকে এককভাবে মোকাবেলা করা এবং নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য বিএনপির প্রয়োজন একটি বিশাল এবং সলিড ভোট ব্যাংক। বিভিন্ন জরিপ বলছে, আওয়ামী লীগের যে বিশাল ঐতিহ্যবাহী ভোটার গোষ্ঠী রয়েছে, তারা এখন নেতৃত্বহীন, ভীত সন্ত্রস্ত এবং চরম হতাশ। এই ভোটাররা জামায়াতের উত্থানকে সহজভাবে নিতে পারছে না। ঠিক এই জায়গাতেই বিএনপি এক বড় দান চেলেছে। তারেক রহমান বুঝতে পারছেন, আওয়ামী লীগের ভোটাররা শেষ পর্যন্ত মন্দের ভালো বা সেকুলার স্পেস ধরে রাখার স্বার্থে জামায়াতের চেয়ে বিএনপিকে বেশি নিরাপদ মনে করবে এবং ব্যালট বক্সে ধানের শীষেই সিল মারবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিছুদিন আগে প্রকাশ্যে ঘোষণা দিয়েছিলেন, ভালো আওয়ামী লীগারদের কোনো ধরনের হয়রানি করবে না বিএনপি। আর এখন তারেক রহমানের এই গ্রিন সিগন্যাল সবই এক সুতোয় গাঁথা এবং পূর্ব পরিকল্পিত। মাঠের রাজনীতিতে আরেকটি দৃশ্যমান পরিবর্তন হলো আওয়ামী লীগের তৃণমূল এবং মধ্যম সারির নেতাকর্মীদের দলবদল। বিগত ১.৫ বছরে মামলার খড়গ এবং আন্তর্জাতিক কোণঠাসা অবস্থা থেকে বাঁচতে অনেক আওয়ামী লীগ নেতাকর্মী ইতোমধ্যেই বিএনপিতে যোগদান করেছেন। বিএনপিও কৌশলগত কারণে বাস্তবতা মেনে নিয়ে এদের সাদরে গ্রহণ করেছে। এর মাধ্যমে দুটি লক্ষ্য অর্জিত হচ্ছে। প্রথমত, স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের সাংগঠনিক শক্তিকে পুরোপুরি নিষ্ক্রিয় করে দেওয়া এবং তাদেরকে বিএনপির ছায়াতলে নিয়ে আসা। দ্বিতীয়ত, জামায়াত শিবিরের বিপরীতে নিজেদের সাংগঠনিক ভিত্তিকে আরো মজবুত করা। অর্থাৎ সাপও মরবে, লাঠিও ভাঙবে না। তারেক রহমান ঠিক এই নীতিতেই এগিয়ে যাচ্ছেন। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তারেক রহমান যখন বললেন, যদি কেউ অর্থাৎ আওয়ামী লীগ বা তাদের পরিবার জনগণের কাছে গ্রহণযোগ্য হয়, তবে তাদের রাজনীতি করার অধিকার আছে, তখন তিনি আসলে বিশ্ববাসীকে একটি বার্তা দিলেন। বার্তাটি হলো, বিএনপি একটি গণতান্ত্রিক দল হিসেবে রাজনৈতিক সহাবস্থানে বিশ্বাসী। এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বিএনপির গ্রহণযোগ্যতা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে পশ্চিমা বিশ্ব যখন বাংলাদেশে একটি সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের দিকে তাকিয়ে আছে, তখন প্রধান বিরোধী নেতার মুখে এমন সহনশীল বক্তব্য তার ভাবমূর্তি উজ্জ্বল করবে। নির্বাচনী জোট ও সরকার গঠন নিয়েও তারেক রহমান অত্যন্ত স্পষ্ট অবস্থান পরিষ্কার করেছেন। জামায়াত ইসলামের সঙ্গে ঐক্য সরকার গঠনের কোনো সম্ভাবনাই তিনি দেখেন না। তার যুক্তি অত্যন্ত ধারালো, যিনি আমার রাজনৈতিক প্রতিপক্ষ, তার সঙ্গে আমি কিভাবে সরকার গঠন করতে পারি, তাহলে সংসদে বিরোধী দল কে হবে? এই বক্তব্যের মাধ্যমে তিনি নিশ্চিত করলেন, আগামী নির্বাচন
নির্বাচনে বিএনপি একাই সরকার গঠন করতে চায় এবং সংসদে একটি শক্তিশালী বিরোধী দলের উপস্থিতিও কামনা করে। এটি জামায়াতের প্রতি একটি প্রচ্ছন্ন বার্তাও বটে। বিএনপি আত্মবিশ্বাসী যে নির্বাচনে ৩০০ সংসদীয় আসনের ২/৩ বেশি আসনে তারা জয়লাভ করবে। বর্তমানে ২৯২টি আসনে বিএনপির প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং বাকি আসনগুলোতে তাদের জোট শরিকরা লড়ছেন। অর্থাৎ সরকার গঠনের জন্য জামায়াতের উপর নির্ভর করার কোনো প্রয়োজন বিএনপির নেই। পররাষ্ট্রনীতির ক্ষেত্রেও তারেক রহমান যে ভারসাম্যপূর্ণ এবং বাস্তববাদী দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন তা বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে অত্যন্ত সাহসী। নির্বাচনে জয়ী হলে ভারত থেকে সরে গিয়ে চীনের দিকে ঝুঁকবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি আবেগের চেয়ে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়েছেন। তিনি স্পষ্ট করেছেন বাংলাদেশের প্রায় 17.5 কোটি মানুষের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার সক্ষমতা রয়েছে এমন অংশীদারদের প্রয়োজন। এখানে একটি বিষয় খুবই পরিষ্কার, বাংলাদেশ আর কোনো নির্দিষ্ট পরাশক্তির পুতুল হতে চায় না। আমরা দেখেছি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল কিভাবে মধ্যপ্রাচ্যে একের পর এক রাষ্ট্রকে ধ্বংস করেছে, কিভাবে তারা মানবতার বিরুদ্ধে গিয়ে আগ্রাসন চালিয়েছে। ফিলিস্তিন থেকে শুরু করে লেবানন সর্বত্রই তাদের নগ্ন হস্তক্ষেপ। এমন পরিস্থিতিতে বাংলাদেশ যদি অন্ধভাবে পশ্চিমা বা মার্কিন বলয়ে ঢুকে পড়ে তবে তা দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি হতে পারে। তারেক রহমানের কথায় ইঙ্গিত মিলছে বাংলাদেশ কারো ধামাধরা হয়ে থাকবে না, বরং ইরানের মতো দেশগুলো যেভাবে মার্কিন চাপ ও নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে নিজেদের মেরুদণ্ড সোজা রেখে এগিয়ে যাচ্ছে, বাংলাদেশও তার নিজস্ব স্বার্থ এবং মর্যাদার ভিত্তিতে পররাষ্ট্রনীতি সাজাবে। যারা বাংলাদেশের স্বার্থ রক্ষা করবে, জুৎসই প্রস্তাব দেবে, বন্ধুত্ব হবে তাদের সাথেই। এটি ভারতের সাথে অহেতুক বৈরিতা নয়, আবার চীনের বা আমেরিকার গোলামিও নয়। এটি হলো আত্মমর্যাদাশীল এক নতুন বাংলাদেশের পররাষ্ট্রনীতি। তরুণ প্রজন্মের কর্মসংস্থান এবং ব্যবসা বাণিজ্য প্রসারের উপর বিশেষ জোর দিয়েছেন তারেক রহমান। তিনি জানেন আগামী দিনের রাজনীতিতে টিকে থাকতে হলে তরুণদের আকাঙ্ক্ষাকে পূরণ করতেই হবে। কেবল ক্ষমতার পট পরিবর্তন দিয়ে ক্ষুধার্ত পেটের সমাধান হবে না। তিনি রয়টার্সকে জানান সরকারে গেলে তাদের প্রথম কাজই হবে তরুণদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা। দেশে ব্যবসা বাণিজ্য আনতে হবে যাতে নতুন চাকরির সৃষ্টি হয় এবং মানুষ উন্নত জীবনযাপন করতে পারে। তারেক রহমানের এই কথাগুলো প্রমাণ করে তিনি কেবল গদির স্বপ্ন দেখছেন না, বরং অর্থনৈতিক মুক্তির এক রোডম্যাপ তার হাতে রয়েছে। পশ্চিমা দাতা গোষ্ঠী বা IMF এর কঠিন শর্তের বেড়াজালে না আটকে দেশের অভ্যন্তরীণ উৎপাদন এবং নতুন বাজার সৃষ্টির দিকেই তার নজর। তিনি এমন এক বাংলাদেশ গড়তে চান যেখানে যুব সমাজকে জীবিকার জন্য সাগরে ডুবে মরতে হবে না, বরং দেশেই তাদের মেধার মূল্যায়ন পাবে। তারেক রহমানের এই সাক্ষাৎকার এবং সাম্প্রতিক পদক্ষেপগুলো প্রমাণ করলো বিএনপি এখন রাষ্ট্র পরিচালনার জন্য প্রস্তুত একটি পূর্ণাঙ্গ সরকার কাঠামো। শেখ হাসিনার সন্তানদের রাজনীতিতে ফেরার বিষয়ে তার ইতিবাচক মন্তব্য আদতে আওয়ামী লীগের সাধারণ সমর্থকদের আশ্বস্ত করার একটি বড় পদক্ষেপ, যাতে তারা ভয় পেয়ে জামায়াতের দিকে না ঝোঁকে বা নির্বাচন বর্জন না করে, বরং তারা যেন ভরসা পায় যে বিএনপির আমলে অন্তত তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে না। 2026 সালের নির্বাচনের মাঠ এখন অনেকটাই বিএনপির অনুকূলে। জরিপে তারেক রহমানের জনপ্রিয়তা এবং আওয়ামী লীগের ভোটারদের বিএনপির দিকে ঝুঁকে পড়ার প্রবণতা সব মিলিয়ে এক নতুন সমীকরণ তৈরি হয়েছে। তবে জামায়াত যেভাবে নীরবে মাঠ গুছিয়ে নিচ্ছে তা শেষ পর্যন্ত এই সমীকরণে কোনো পরিবর্তন আনে কিনা তা দেখার বিষয়। কিন্তু তারেক রহমান নিজেকে একজন পরিপক্ক রাজনীতিবিদ হিসেবে প্রমাণ করতে সক্ষম হয়েছে।